নমস্কার। আমরা যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখন অতি সক্রিয় হই এবং সে নিয়ে বিভিন্ন সমালোচনায় নেমে পড়ি, এবং কিছুদিন বাদে সময়ের সাপেক্ষে যখন কিছুদিন অতিক্রান্ত হয় আমরা অবভিয়াসলি সেই সমস্ত কথা ভুলে যাই এবং মূল অপরাধীদের বা মূল কারণটাকে আমরা চিহ্নিত করতে পারি না। বিগত কয়েক বছরে বিশেষ করে যখন পূর্ত দপ্তরের প্রধান হিসাবে, সেক্রেটারি হিসাবে ইন্দিবর পান্ডে মহাশয় ন্যস্ত ছিলেন, তখন উনি পুরো ইঞ্জিনিয়ারিং ডিভিশনটাকে প্যারালাইজ করে দেন এবং ওনার যে ডিসিশনস, উনি ইঞ্জিনিয়ার নন, উনি একজন আইএএস অফিসার, তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং ডিসিশনসের থেকে উনি বেশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যে ডিসিশনসগুলো নেওয়ার টাইম ফ্রেম থেকে শুরু করে কখন কোথায় কী করতে হবে, এই টোটাল জিনিসটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ওপর ন্যস্ত করতেন, ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে টোটালি প্যারালাইজ করে দেন। মতো অবস্থায় আমরা উল্টোডাঙ্গা, পোস্তা, মাঝেরহাট এটসেট্রা যে ব্রিজ, সেই ব্রিজের দুর্ঘটনা দেখেছি এবং বিশেষত পুরোটাই হচ্ছে টেকনিক্যাল ফল্ট। এই নয় যে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে হয়েছে, রক্ষণাবেক্ষণ করার জন্য ওখানে ইন্সপেকশন হয়েছে এবং প্রপার ইন্সপেকশন করে তার রিপোর্ট নিয়ে তার যে সিকিউরিটি মেজার সেটা নেওয়া হয়নি। কনস্ট্রাকশনের সময় টেকনিক্যাল এরার ছিল, টেকনিক্যাল ফল্ট ছিল। উল্টোডাঙ্গা ব্রিজ সবই হচ্ছে ডিউরিং অ্যান্ড আফটার কনস্ট্রাকশন। শুধুমাত্র রক্ষণাবেক্ষণ, পাশের মেট্রোর ভাইব্রেশন, এসব গল্প করে কোনো লাভ নেই। ইঞ্জিনিয়ারিং ওয়েতে এই নিয়ে কথা বলা উচিত এবং বিভিন্ন ঘটনা থেকে মানে টোটালি এটা প্রমাণিত যে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারিং ডিভিশন বিগত 6-7 বছর টোটালি প্যারালাইজড অবস্থায় আছে এবং টোটালি ফেল করছে। কারণ ইঞ্জিনিয়ারিং ডিসিশনসের থেকে রাজনৈতিক ডিসিশনস থ্রু সেক্রেটারিজ তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোর্টকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে টাইম বেসিক্যালি ইম্পর্টেন্ট, ট্রাফিক ডাইভারশন বেসিক্যালি ইম্পর্টেন্ট, এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং কোডাল প্রভিশনস তাকে দিনের পর দিন ভায়োলেট করা হয়েছে। যাই হোক, এগুলোই আমি আস্তে আস্তে আসছি। কিন্তু এই মুহূর্তে যে ব্রিজগুলো কলকাতা, হাওড়া, এই সারাউন্ডিংয়ে যে ব্রিজগুলো, যেগুলো অলরেডি বেশ কিছু ডিফেক্টস সামনে এসছে, সেই ব্রিজগুলো ইমিডিয়েটলি এক্সামিন করে, প্রপার অথরিটি দিয়ে ইমিডিয়েটলি এক্সামিন করে সেগুলো মূল্যায়ন করে তার কিউরিটিভ মেজার্স নেওয়া উচিত। এইরকম কিছু ব্রিজের মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাক্সিস মল ব্রিজ, 2 নম্বর হচ্ছে এয়ারপোর্ট 2 নম্বর গেটের সামনে যে ব্রিজ আছে, সেই ব্রিজে আপনারা মাঝে জানেন যে ডেক স্ল্যাবে হোল হয়েছিল বা স্ট্রাকচারাল স্টেবিলিটি চেক করে প্রায় 2 বছর বন্ধ ছিল। তারপর আবার ওটাকে রিপেয়ারিং করে রিওপেন করা হয় এবং যেখানে আমরা দেখছি ইন্দিবর পান্ডের অধীনে একটা পূর্ত দপ্তর ইন্সপেক্ট করে মাঝেরহাট ব্রিজকে 6 মাস আগে ফিট সার্টিফিকেট দিয়েছে, সেখানে সেই ব্রিজ ভেঙে পড়েছে। সুতরাং এই এয়ারপোর্ট 2 নম্বর ব্রিজ একেও আবার ভালোভাবে দেখা উচিত। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর যে ব্রিজগুলো আছে তার অবস্থা অত্যন্ত খারাপ। সাঁতরাগাছি ব্রিজ একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রিজ, যেখানে প্রায় 70 থেকে 80 হাজার গাড়ি পার হয়। সেই ব্রিজের কন্ডিশন অত্যন্ত খারাপ। বাঙালবাবুর ব্রিজ, হাওড়ার একটা, হাওড়া স্টেশনের ঠিক পরেই বাঙালবাবুর ব্রিজ রয়েছে, তার অবস্থা অত্যন্ত খারাপ। বঙ্কিম সেতুর অবস্থা অত্যন্ত খারাপ। এই সব ব্রিজের অবিলম্বে রক্ষণাবেক্ষণের জন্য এবং উচ্চ পর্যায়ে কমিটি, ইঞ্জিনিয়ারিং কমিটি, কোনো নেতার এখানে দরকার নেই। ইঞ্জিনিয়ারদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে তারা সাফিসিয়েন্ট। একটা ইঞ্জিনিয়ারিং কমিটি গঠন করে এটা করা উচিত। ইঞ্জিনিয়াররা চাপে পড়ে, নেতাদের চাপে পড়ে, সেক্রেটারিদের চাপে পড়ে কীভাবে একের পর এক ভায়োলেশনস আমরা দেখে যাচ্ছি, তার কয়েকটা প্রকৃষ্ট উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। প্রথম যদি থাকেন, যারা এই ধারে হাওড়া কলকাতার মধ্যে যাতায়াত করেন তারা নবান্ন সম্পর্কে অবগত। নবান্ন এবং নবান্ন সংলগ্ন যত কনস্ট্রাকশন হয়েছে, বিভিন্ন গভর্নমেন্ট অফিস, ইভেন বড় অফিস, যে কনস্ট্রাকশন হয়েছে, সেই কনস্ট্রাকশন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিল্ডিং কোড বা
ইঞ্জিনিয়ারিং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে বিল্ডিং কোড, কোনো রকম ইঞ্জিনিয়ারিং কোডকে মান্যতা দেওয়া হয়নি, টোটাল ভায়োলেশন। একটা সেকেন্ড হুগলি ব্রিজ অ্যাপ্রোচের চারিদিকে এই হাই রাইজ বিল্ডিং হচ্ছে, পর শুধু এখানে নয়, একটা নবান্নর সাথে তারপরে পার্কিং হচ্ছে, আরও নতুন দুটো বিল্ডিং হচ্ছে একটা এক্সিস্টিং ব্রিজের সাথে। এবং তার যে মিনিমাম গ্যাপ, যে এক্সিস্টিং পাইলিং লেন্থ থেকে শুরু করে যে কোডাল প্রভিশনসগুলো আছে সেগুলোকে বাইপাস করে, যেহেতু গভর্নমেন্ট জব, সেগুলোকে বাইপাস করে এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। মাননীয় চিফ মিনিস্টারকে আমি বলবো যে এই ডিসিশনসগুলো তো আপনারা নিয়েছেন এবং গভর্নমেন্ট বিল্ডিং ভায়োলেশনস আপনারা অবভিয়াসলি করেছেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে নবান্নে কিন্তু সরকারি কর্মরত কর্মীর পরিমাণ কম নয়। শুধু তাই নয়, বিভিন্ন প্রয়োজনে প্রচুর ইয়ং ছেলে মেয়ে থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক বিজনেসম্যান গভর্নমেন্টের সেন্ট্রাল ডিভিশনে যান। এমতো অবস্থায় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু ওই পাহাড় থেকে বা টিভির সামনে বক্তৃতা দিলে এই দুর্ঘটনা কিন্তু রোধ করা যাবে না। আপনারা দেখেছেন এখন ম্যাক্সিমাম জায়গাতে পেন্টিং হচ্ছে। আমি সেকেন্ড হুগলি ব্রিজেরই কথায় আসি। সেকেন্ড হুগলি ব্রিজ নিয়ারলি 30 ইয়ার্স ওল্ড। এখন এই সেকেন্ড হুগলি ব্রিজের সৌন্দর্যায়ন করার আর ইউটিলাইজ করার মধ্যে ডিফারেন্স আছে। সৌন্দর্যায়ন করতে গিয়ে আমরা কি করছি, সেকেন্ড হুগলি ব্রিজে টিনের লোহার টপ তৈরি করছি, তার ওপর মাটি দিয়ে গাছ বসাচ্ছি এবং ভিজুয়াল আটকানোর জন্য আমরা ক্যান্টিলিভার, দু সাইডের যে ফুটপাথ রয়েছে, ফুটপাথের এক্সটেন্ডেড পোর্শনে এই গাছগুলো বসাচ্ছি এবং ক্যান্টিলিভার পোর্শনে ভিউ রেস্ট্রিকশন করার জন্য আমরা ব্যারিকেড বসাচ্ছি। মানে প্রায় 2 টন করে 2000 কেজি করে লোড ক্যান্টিলিভার পোর্শনে শুধু ডেকোরেশনের জন্য একটা 30 বছর পুরনো স্ট্রাকচারের ওপর এই এক্সট্রা লোড দেওয়া হচ্ছে। আপনি যদি ব্রিজটার ইউটিলিটি করতে চান, ব্রিজটাকে বেশি লাইফ স্প্যান দিতে চান, তাহলে আপনি কি করবেন? আপনাদের উচিত, যে কোনো লোকের উচিত, একটা যুবকের কাঁধে লোড দিলে তা বোঝা যায় যে হ্যাঁ, কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার 55-60 ইয়ার্স মোটামুটি ডিজাইন করা থাকে, যেখানে কংক্রিট স্ট্রাকচার, তার যখন মধ্য বয়সে পৌঁছে গেছে, তাকে ইউটিলাইজ এফেক্টিভনেস বানানো দরকার না ডেকোরেটিভ ওয়েতে নিয়ে যাওয়ার জন্য তার উপর এক্সট্রা লোড চাপিয়ে তাকে আরও ভারী করা দরকার। সুস্থ মানুষের উদাহরণ হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েট এবং ফিট শরীর। ফিট রাখার জন্য এক্সারসাইজ যেমন দরকার, তেমনি যে কোনো ব্রিজ স্ট্রাকচারকে ফিট রাখার জন্য পিরিয়ডিক মেনটেন্যান্স দরকার। তার ডেড লোড বা শরীরের যে অতিরিক্ত মেদ, সেই ডেড লোডটাকে যথাসম্ভব যে ডিজাইন ক্রাইটেরিয়া আছে তার মধ্যে রাখা উচিত। আমরা দেখি রাস্তা যখন রিপেয়ার হয়, এক লেয়ারের ওপর আরেকটা লেয়ার চেপে যায়, তার ওপর আরেকটা লেয়ার চেপে যায়। পারতপক্ষে মনে হয় যে এটা তো ভালোই হলো, রাস্তার সারফেস খুব ভালো হলো, কিন্তু এর ওপর, ব্রিজের ওপর ডেড লোড খুব বৃদ্ধি পায়। আমাদের বিগত যে ইনসিডেন্টগুলো আছে, সেই ইনসিডেন্ট থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ইমিডিয়েটলি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে, ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে অ্যাক্টিভেট করা উচিত। তাদের ওপর সেক্রেটারিদের যে দহরম মহরম করে, সেক্রেটারিরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে দহরম মহরম করে যে অ্যাবসলিউটলি ইঞ্জিনিয়ারিং ডিসিশনসগুলোকে পঙ্গু করে দিচ্ছে, তার ফল কিন্তু পুরো পশ্চিমবঙ্গবাসী ভুগছে। শুধুমাত্র সেভ লাইফ, সেভ ড্রাইভ আর ট্রাফিক পুলিশ কিন্তু ইঞ্জিনিয়ারিং জানে না। ইঞ্জিনিয়ারিং জানা যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টটাকে ফ্রি হ্যান্ড দিতে হবে এবং তাদের ওপর কোনো রকম জোর জবরদস্তি, অর্ডার, এই যে জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, সেইগুলো থেকে বিরত থাকতে হবে। একটা উদাহরণ দিই, যখন মা ফ্লাইওভার হচ্ছিল, স্টেট গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে বলে যে মা ফ্লাইওভারে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। আরে পাবলিক মানিতে কাজ হচ্ছে, কাজ তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য হাইকোর্টের মধ্যস্থতা করে,
এবং টোটাল রিপ্রেজেন্টেশনটাই এমনভাবে দেয় যাতে জুলাই আগস্ট মাসে ওখানে ওপরে বিটুমিনাস ওয়ার্ক হয়। আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা গুগলে সার্চ করে দেখে নিন, ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো বই পড়ে দেখে নিন যে বৃষ্টির সময় বিটুমিনাস ওয়ার্ক করা উচিত নয়। অথচ প্রত্যেকবার দেখি বর্ষার সময়, যখন বর্ষায় খানাখন্দ হয়েছে, সেই খানাখন্দ জল জমে থাকা অবস্থায় সেগুলোর ওপর আরও বিটুমিন চাপিয়ে সেগুলোকে রিপেয়ার করা হয়। মানে টোটালটাই আনসাইন্টিফিক। শুধুমাত্র প্ল্যানিং, মানে ইমিডিয়েট এটা দরকার, ওটুকু করলেই হয়ে যাবে। একটা প্রপার প্ল্যানিং করে যদি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের হাতে প্রপার পাওয়ার দেওয়া হয় এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কাজগুলো এক্সিকিউট করা হয়, তাহলে কিন্তু আমাদের লাইফ অনেক সেফ থাকবে। আমরা দেখেছি যে সমস্ত নতুন ব্রিজ হয়েছে এখন ক্যালকাটায়, তাতে ভারী গাড়ি নিয়ে যাওয়া নিষিদ্ধ। মানে ব্রিজের কোয়ালিটি নিয়ে আমাদের নিজস্ব যারা সরকারি আধিকারিক রয়েছে তারাই নিজেরা মানে ভরসা পারছে না যে ফ্যাক্টর অফ সেফটি ক্রাইটেরিয়া কী। কারণই দেখা যাচ্ছে লাস্ট 6-7-8 বছর ধরে ইন্দিবর পান্ডে যতদিন ছিলেন, বড় বড় যে ওল্ড কোম্পানি যারা টেকনিশিয়ানস রেখে, ইঞ্জিনিয়ার্স রেখে কাজ করতো, সেই সব কোম্পানিদের পেছনে লেগে তাদের ম্যাক্সিমামকে শুয়ে দিয়েছে। বাইরের বহু কোম্পানি চলে এসছে, বিভিন্ন পলিটিক্যাল দালালদের ধরে নতুন কোম্পানি জন্মেছে এবং ইন্দিবর পান্ডে একা নিজে পলিটিক্যালি সুপার পাওয়ার হওয়ার জন্য ও নিজে টোটাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিভিশনটাকে প্যারালাইজ করে রেখেছে। ইঞ্জিনিয়ারিং ডিভিশনের হাতে কোনো পাওয়ারই ছিল না। উনি নিজে, আপনারা যদি খবর নেন, উনি নিজে বহুবার কন্টেম্পট অফ কোর্টে জন্য ওনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে। এই হচ্ছে ওনার ট্র্যাক রেকর্ড। আশা করব নতুন যিনি সেক্রেটারি এসছেন তিনি এই টোটাল জিনিসটাকে ভালোভাবে বুঝবেন, যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম বা ট্রান্সপোর্ট মিনিস্টারের কথা শুনে এবং ট্রাফিক পুলিশের ট্রাফিক রেগুলেশনের কথা শুনেই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিভিশনে অ্যাক্ট করা উচিত না। হ্যাঁ, ওদের রিকোয়ারমেন্ট বলবে, কিন্তু আপনারা টোটাল প্ল্যানিংটা করবেন। পিডব্লিউডি আধিকারিকদের বলবো আপনারা ইঞ্জিনিয়ারিং ডিসিশনসটা দেখুন, কারণ ইঞ্জিনিয়ারিং ডিসিশন থাকলে আপনার জীবন সুরক্ষিত থাকবে, আপনার পরিবার, আপনার ভাই বন্ধু যারা, তাদের জীবন সুরক্ষিত থাকবে, একটা সমাজের জীবন সুরক্ষিত থাকবে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। পলিটিক্যাল ভোট লড়াইয়ের থেকে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে পলিটিক্যালাইজ হওয়ার কারণে টোটাল রাজারহাট বা আপনি এই যে কী বলে জোড়া মন্দির এটসেট্রা যে হাউজিংগুলো হয়েছে, একটারও কমপ্লিশন সার্টিফিকেট নেই, হেলে ফ্ল্যাট বিক্রি হয়ে যাচ্ছে। বিভিন্ন মিউনিসিপ্যাল এরিয়ায় যেখানে 3তলা 4তলা বাড়ি প্ল্যান নিয়ে 5তলা 6তলা 8তলা তৈরি হয়ে যাচ্ছে। গভর্নমেন্টই তো এদের পথ দেখিয়েছে। যেখানে ব্রিজের মাঝে একটা 14তলা বিল্ডিং হয় এবং নতুন দুটো আরও 12-14তলা করে বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল হয়, সেখানে গলির মাধ্যম ওরার পথ দেখিয়েছে। একটা বড় পার্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে যেটা লক্ষ্য রাখতে হবে, সেই বড় পার্টটা হচ্ছে কোয়ালিটি টেস্টিং। আমরা দেখেছি বিভিন্নভাবে কোয়ালিটি টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা বিশালভাবে আপোষ করেছি, বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং সেকশনে। ইন্দিবর পান্ডে থাকার সময় পিডব্লিউডির যে টেস্টিং উইংস, তাকে তিনি ডাইরেক্টলি প্রভাবিত করতেন। তার ইনস্ট্রাকশন অনুযায়ী টেস্টিংয়ের রেজাল্ট তৈরি হতো, তার প্রমাণ আমার কাছে আছে, আমার নিজের কোম্পানির ওপরেই আছে। এছাড়া পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং হায়ার ডিভিশনের যে ইনস্ট্রাকশন ছিল যে কালীঘাট সংলগ্ন বেশ একটি টেস্টিং ল্যাব, তার রমরমা বাজারও এই 5-6 বছর ধরে হয়েছে। এই সম্পর্কেও আপনারা জানেন। এই ধরনের টেস্টিং ল্যাবকে অ্যাভয়েড করুন। আপনারা টেস্ট করান IIEST বা ন্যাশনাল টেস্ট হাউসের মতো সংস্থার থেকে, যারা বা খড়গপুর IIT থেকে বা দুর্গাপুর NIT থেকে। অ্যাভয়েডিং আর একটি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে, যার সল্টলেক ক্যাম্পাস থেকে সব টেস্টিং এজেন্সিরা, মানে সব কন্ট্রাক্টররা বা কোম্পানিরা টেস্টিং করায়।
কারণটাও আপনারা জানেন না, আপনারা এমন কোনো জিনিসই নয়, কিন্তু এই ওপরওয়ালাদের ইনস্ট্রাকশন ছাড়া শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিসিশনসের কথা ভেবে আপনারা দয়া করে পদক্ষেপ নিন। তাহলে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অত ভঙ্গুর হয়ে পড়বে না, প্যারালাইজড হয়ে পড়বে না। মিডিয়া এই নিয়ে দেখাবে না, কারণ ওরা শুধু ওপর দৌড়ে দৌড়ে বেড়ায়। মিডিয়াকে আমি 3-4টে ব্যাপারে এনকোয়ারি করতে বলবো, যে আপনারা নিজেরা 2-3টে কোশ্চেন আমি করছি এবং তার উত্তর দিচ্ছি, সেই ব্যাপারে এনকোয়ারি করুন, সত্যটা আপনারা জানতে পারবেন। পোস্তা ফ্লাইওভার, 1 নম্বর কোশ্চেন, পোস্তা ফ্লাইওভার দুর্ঘটনার পরে যে তদানীন্তন ইন্দিবর পান্ডের নেতৃত্বে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি হয়েছিল, সেই কমিটির সবথেকে সিনিয়র চিফ ইঞ্জিনিয়ার, যিনি বেসিক্যালি সৎ হিসাবে পরিচিত, তিনি কেন রিজাইন করেছিলেন কমিটি থেকে? এক, কারণ ইন্দিবর পান্ডে একটা রিপোর্ট বানিয়ে দিয়েছিলেন, সেই রিপোর্ট অনুযায়ী রিপোর্ট দেওয়ার কথা, সেই রিপোর্ট দিতে উনি অস্বীকার করে রিজাইন করেছিলেন। আপনারা এটা নিয়ে অনুসন্ধান করতে পারেন। 2, ইন্দিবর পান্ডে থাকাকালীন কেন টেস্টিংয়ের ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন, মেটেরিয়াল টেস্টিং বা ইঞ্জিনিয়ারিং টেস্টিংয়ের ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন কালীঘাট সংলগ্ন মেটেরিয়ালস ল্যাবগুলিকে এবং পশ্চিমবঙ্গ একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তার যাদবপুর ক্যাম্পাসে ম্যাক্সিমাম টেস্টিং কেন দেওয়া হয় এবং সেই রেজাল্টগুলোর সত্যতা যাচাই। 3 নম্বর, বিভিন্ন কোম্পানিকে, বাইরের কোম্পানিকে এবং এখানের কিছু কিছু ইন্দিবর পান্ডে ঘনিষ্ঠ কোম্পানিকে সেকেন্ড হ্যান্ড মেশিনের ক্রেডেনশিয়াল দিয়ে কোন কোন কাজ বরাদ দেওয়া হয় এবং কোন কোন সেই কাজের আজকের স্ট্যাটাস কো কী। আপনারা জানেন আমার এই নিয়ে লাস্ট যে আমার বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে সাঁতরাগাছিতে সাউথ ইস্টার্ন রেলের যে বিশাল বড় কমপ্লেক্সটা হচ্ছে এবং যে সার্কুলেটিং এরিয়ার যে ব্রিজের পাইলিংগুলো হচ্ছে, ওই কমপ্লেক্স এবং তৎসংলগ্ন পাইলিং, বিশ্বস্ত সূত্রে খবর অনুযায়ী এই পাইলিংগুলো সম্পর্কে যথেষ্ট সন্দিহান হওয়ার কারণ আছে এবং এই পাইলিংগুলো দ্রুত খড়গপুর আইআইটি, ন্যাশনাল টেস্ট হাউস, হায়দ্রাবাদের এজেন্সি, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ বা আইআইএসটি, এই রকম কোনো নামী সংস্থা দিয়ে, নট পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ যাদবপুর ক্যাম্পাসের, সল্টলেক ক্যাম্পাসের যাদবপুর ইউনিভার্সিটি নয়, এই রকম অধীনস্থ সংস্থা দিয়ে ওই পাইলগুলো এবং ওই স্ট্রাকচারগুলোর অবিলম্বে টেস্ট করানো উচিত। তা না হলে আমরা একটা বড় সমস্যার সম্মুখীন আগামী দিনে হতে পারি। আমি সাউথ ইস্টার্ন রেলে, আমার যদি পুরনো ভিডিও দেখেন আমার প্রোফাইলে, সাউথ ইস্টার্ন রেলে পরিষ্কার ঘুষের কথোপকথনের ভিডিও আমি রেলওয়ে মিনিস্ট্রিকে পাঠিয়েছিলাম। ইস্টার্ন রেলওয়ের পরিষ্কারভাবে কীভাবে একজন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার প্রজেক্টে বাধা দিচ্ছে এবং করাপশানে ইনভলভ, সেই নিয়ে আমি কমপ্লেন করেছিলাম। সমস্ত কমপ্লেনগুলোই পেন্ডিং অবস্থায় রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপিল করছি, মুখ্যমন্ত্রীকেও অ্যাপিল করছি, আপনি সহৃদয় হন এবং ইনস্ট্রাক্ট করুন, আপনি হায়ার লেভেল গভর্নমেন্ট ডিউটিতে আছে, যে কাজটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেইখানে সাউথ ইস্টার্ন রেলের যে আমাদের ওখানে ক্যাম্পাসটা হচ্ছে, সার্কুলেটিং এরিয়ার পাইলিং সহ বিল্ডিংয়ের যে পাইলিং হয়েছে, সেই পাইলিংয়ের ইমিডিয়েটলি দক্ষ ইনস্টিটিউট দ্বারা খড়গপুর আইআইটি, আইআইএসটি, ন্যাশনাল টেস্ট হাউস, হায়দ্রাবাদ, দিল্লি
এই ধরনের সংস্থা দিয়ে আপনি ওই ফাইলিংয়ের ইমিডিয়েটলি টেস্ট করান, এবং এই টেস্ট করে আপনি যে সংশয় তৈরি হয়েছে, কারণ যারা সাবকন্ট্রাক্টে কাজ করেছে ওখানে ফাইলিংয়ের, সেরকম বিভিন্ন জায়গা থেকে তথ্য বেরোচ্ছে, তাই জন্য আমরা এই প্রজেক্ট নিয়ে কিছুটা সন্দিহান রয়েছি, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটে এবং জীবনহানি না ঘটে, পাবলিক মানির অপচয় না ঘটে, এবং এক ধরনের করাপ্ট পিপল শুধুমাত্র এর থেকে পয়সার মুনাফা না লুটতে পারে। তাই জন্য এই টেস্টিং এজেন্সিগুলোকে আরও দৃঢ়তার সাথে পরিচালনা করা দরকার, এবং এদের ইন্ডিপেন্ডেন্ট রাখা দরকার ডিপার্টমেন্টের থেকে, হায়ার অথরিটির থেকে, এবং পলিটিক্যাল কানেকশনস থেকে। এই আমার অ্যাপিল, এবং আশা করি আপনারা প্রত্যেকেই এই অ্যাপিলের গুরুত্বটা বুঝতে পারছেন। আপনারা এর বিরুদ্ধে আপনারাও নিজেরা যথাযথ নিজের সামর্থ্য অনুযায়ী স্টেপ নিন, যাতে ভবিষ্যতে সমস্ত রকম দুর্ঘটনা থেকে বাংলাকে সেভ করা যায়, এবং সেভ লাইফ সেভ ড্রাইভ এই প্রকল্পটা যেন নিশ্চিন্ত মনে সমস্ত বঙ্গবাসীর মনে এই সেফ ব্যাপারটা যেন বাসা বাঁধতে পারে। আজকের উদ্বেগকে কাটিয়ে সমস্ত বঙ্গবাসী যেন সুস্থ স্বাভাবিকভাবে রাস্তায় থাকতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।